হিংসার ঘটনা আবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি। এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 29টি সিট পেয়েছে, আমরা 12টি সিট পেয়েছি এবং কংগ্রেস 1টি সিট পেয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের যে অচল অবস্থা ফেরানোর যে লড়াই, সেই লড়াই আমাদের চলছে এবং আগামী দিনেও চলবে। এখান থেকে আমরা সরছি না যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে। তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গঠন হয়েছে কেন্দ্রে এবং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওয়াহরলাল নেহরু অর্থাৎ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীকে স্পর্শ করলেন, কারণ তিনি পরপর 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার সেই সৌভাগ্য হয়েছিল, সেই রেকর্ডকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পর্শ করলেন। আজকে টিএমসির গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে, ভোটের সময়ও সেটা ছিল, আমরা দেখেছি। সেই জন্য মূলত এই 7টি দফা, সেই 7টি দফাতে গুন্ডা বাহিনী দাপাদাপি এবং পুলিশ প্রশাসনের অদ্ভুত একটি পার্শিয়াল বা বৈমাত্রেয় সুলভ আচরণের জন্য ভারতীয় জনতা পার্টির যারা ভোটার, যারা সনাতনী ভোটার, তারা অনেকেই ভয়ে হিংসা, পোস্টপোল ভায়োলেন্স যে হিংসা হবে তার ভয়ে অনেকেই বাড়ি থেকে বেরোননি ভোট দিতে। সেজন্য ভোটের হার অনেক ক্ষেত্রেই আমরা কম দেখেছি। তারপরেও 2021-এর থেকে আমাদের ভোট বেড়েছে, 2,33,00,000 ভোট আমরা পেয়েছি। পার্সেন্টেজের বিচারে প্রায় 1% ভোট আমাদের বেড়েছে। 38 ছিল, সেখান থেকে 38 পয়েন্ট সামথিং হয়েছে, যেটা প্রায় 39-এর কাছাকাছি, 7 সামথিং হয়েছে, আমার এখন এই মুহূর্তে মনে নেই, 8.73, যেটা 39-এর কাছাকাছি। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের গত বিধানসভা নির্বাচনে ভোট পার্সেন্টেজ ছিল প্রায় 49%, 48 পয়েন্ট সামথিং ছিল, যেটা 49%-এর কাছাকাছি। সেটা বর্তমানে 46%-এ পরিণত হয়েছে। এখনও আমরা 100খানা বিধানসভায় লিড পেয়েছি এই 24-এর লোকসভা নির্বাচনের নিরিখে। অতএব আমার মনে হচ্ছে যে 26-এর যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছি, অর্থাৎ একটু ধাক্কা মারলেই আমরা 100 থেকে আর কয়েকটি সিট যদি বাড়াতে পারি, তাহলে পরে সেটা আমাদের এখানে সরকার গঠন করা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। এবং আমার মনে হয় যে যেভাবে আমাকে শেষ মুহূর্তে হারানোর চেষ্টা হয়েছিল, আমি রাজ্য সভাপতি, আমাদের কর্মী সমর্থকরা বালুরঘাটে বাইরে ছিল, গণনা কেন্দ্রের বাইরে ছিল, তারা যথেষ্ট প্রতিরোধ করেছে, তার ফলে হয়তো সম্ভব হয়নি। কিন্তু সব জায়গায় তো এরকম ছিল না। আমি যত রাউন্ড অবধি পিছিয়েছিলাম তত রাউন্ড অবধি রেজাল্ট আপডেট হয়ে গেছে তাড়াতাড়ি, আপনার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন, প্রমাণ এখনো পাওয়া যাবে। তারপরে যে পরের দুটো রাউন্ডে আমি যখন কভার করে এগিয়ে গেলাম, সেটা আপডেট হতে কয়েক ঘন্টা দেরি হয়েছিল। এবং তারপরে পুনর্গণনা, পুরোটাই পুনর্গণনা করতে হবে এরকম ডিমান্ড, অদ্ভুত রকমের মামাবাড়ি আপনার। তারপরে টোকেনের মতো 10টি মেশিন, যেখানে আমি ডিসেন্ট দিয়েছি না, আমি এতে রাজি নই, তারপরেও ডিএম জোর করে 10টি মেশিন পুনর্গণনা করার ব্যবস্থা করেন। যথারীতি দেখা যায় যে 10টা মেশিনে ইভিএমে যা আগের বার ভোট ছিল পরের বার, তার তো কোনো পরিবর্তন হওয়ার জায়গা নেই। তো স্বাভাবিকভাবে তারপরে প্রশাসন বাধ্য হয় আমাকে সার্টিফিকেট দিতে। কিন্তু এই ধরনের আচরণ যদি রাজ্য সভাপতির কেন্দ্রে হতে পারে, তাহলে তো অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন কি অবস্থায় ছিল সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, সহজে অনুমেয়। ভোট গণনা চলাকালীন আনঅথরাইজ পার্সনরা আমার গণনা কেন্দ্রে ঢুকে গেছে। বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, সিসিটিভি ফুটেজ খুঁজলেই পাওয়া যাবে, তিনি অথরাইজ পার্সন না, তার আই কার্ড ছিল না, সে গণনা চলাকালীন গণনা কেন্দ্রের ভিতরে ঢুকেছে। গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অথরাইজ না, তার আই কার্ড নেই, সে ঢুকেছে। সিসিটিভি চেক করার জন্য আমি চ্যালেঞ্জ করছি প্রশাসনকে, হয় তারা বলবে সিসিটিভি খারাপ হয়ে গেছে, অথবা সিসিটিভিতে দেখা যাবে দুটোর মধ্যে কোনো একটা যে তারা ঢুকেছিল। তো এই পরিস্থিতি যদি হয়, তো ভোটের নামে তো এখানে প্রহসন করার চেষ্টা হচ্ছে। তাও আমার মনে হয় যে এই ফলাফল মানুষের যে মতামত তার পুরো প্রতিফলন নয়। কেন্দ্রীয় বাহিনী সক্রিয় থাকার কারণে ভোটের দিন হয়তো হিংসায় প্রাণহানি হয়নি, কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য সরকারি যে মেশিনারি, তারা সর্বতভাবে চেষ্টা করেছে যে যেন ভোট নিরপেক্ষ না হয়। আজকে আমি আমার সংখ্যালঘু মুসলিম কার্যকর্তার সাথে দেখা করলাম, যে ঘরছাড়া হয়ে আছে, তাকে সে নিজে বলছে তার স্ত্রীকে, তাকে পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে যে তুমি মুসলিম হয়ে বিজেপি করো, তোকে দেখে নেওয়া হবে।
এটা পুলিশের কাজ। পুলিশকে এই জন্য আমরা স্যালারি দিই, কে হিন্দু কে মুসলিম, কে বিজেপি করবে কে বিজেপি করবে না, এটা কি পুলিশ ঠিক করে দেবে নাকি? আমার বিশ্বাস যে ভোট পরবর্তী যে হিংসা হয়েছে সেই হিংসা এখনো চলছে। আজকেও বর্ধমান পার্টি অফিসে কেরোসিন তেল রিভলভার নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের কর্মীরা সেখানে প্রতিরোধ করে এবং তারপরে তারা সেখান থেকে পালিয়ে যায়। আমরা পুলিশ প্রশাসনকেও সমস্ত বিষয়টি জানিয়েছি। আমিও আজকে গিয়ে মিনাখাতে আমাদের কর্মীরা যেখানে আক্রান্ত হয়েছে সেখানে তাদেরকে এক জায়গায় ডেকেছি, তাদের সাথে কথা বলবো এবং তারপরে তার এসপি সুন্দরবন এসপির সাথে আমি দেখা করব। তার সময় চেয়েছি, তিনি 5টার সময় দিয়েছেন। দেখা করে আমাদের কর্মীদের যে অসুবিধে, তারা যে সন্ত্রাসের সম্মুখীন হচ্ছে সেই বিষয়ে স্টেপ নেওয়ার কথা বলব এবং পুরো রাজ্য নেতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আক্রান্ত কার্যকর্তা আক্রান্ত কর্মী তাদের পাশে আছে। ভারতীয় জনতা পার্টি 100টি বিধানসভায় লিড করেছে, আমরা এগিয়ে আছি। আমার মনে হয় 26-এর লক্ষ্যমাত্রা অসম্ভব কিছু নয়। হাওয়া ঘুরবে, হাওয়া পরিবর্তন হবে এবং 26-এ আমরা এই 100টা থেকে আর কিছুটা সিট বাড়াতে পারলে পরে আমরা সংখ্যাগরিষ্ঠতার দিকে পৌঁছে যাব এবং ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গবাসীকে 2,33,00,000 ভোট দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গবাসীকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই এবং তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। সবাইকে নমস্কার। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। কোচবিহারে আপনাদের প্রচুর সমর্থক, তারা জেলা পার্টি অফিসের ওখানে আশ্রয় নিয়ে রয়েছেন। বিভিন্ন গ্রামে সন্ত্রাস চলছে বলে অভিযোগ এবং সঙ্গে পুলিশ রয়েছে। দিনহাটা এবং শীতলকুচিতে মূলত, তার সাথে অন্যান্য জায়গাতেও কোচবিহারে, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তাদের উপরে হামলা হচ্ছে এবং এক ভয়ঙ্কর অরাজকতার পরিস্থিতি চলছে। আমি শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী 29টি সিট পেয়েছেন, তাকে তার জন্য অভিনন্দন জানাই, কিন্তু গ্রেট পাওয়ার অলওয়েজ ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। জনগণ তাকে এত সমর্থন দিয়েছে, আমি যদি ধরে উনি, তো তারপরেও উনি এইটুকু মন বড় করতে পারছেন না। অথবা উনি ঘোষণা করে দিন যে যারা বিজেপি করে বা অন্য রাজনৈতিক দল করে তাদের রেসপন্সিবিলিটি আমার না, তারা পশ্চিমবঙ্গের নাগরিক নয়, তাদের মুখ্যমন্ত্রী উনি নন, তাহলে আমরা সেইভাবে বিচার করব। আমরা রাজ্য প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা উপযুক্ত স্টেপ নিন। গণতন্ত্রে হিংসা কাম্য নয়। অন্যান্য রাজ্যে তো ভোট হয়েছে, মধ্যপ্রদেশে 29-এর 29খানা সিট বিজেপি জিতেছে। কোথায়? সেখানে তো কোনো কংগ্রেস কর্মী, আমাদের বিরোধী যারা আছে তারা তো বলছে না যে তাদের উপরে হামলা হচ্ছে বা তারা বাইরে কোথাও লুকিয়ে আছে। গুজরাটে 1টি সিট বাদ দিয়ে সবকটি সিট আমরা জিতেছি। কোথায়? সেখানে তো আমাদের বিরোধী যারা আছেন কংগ্রেস বা তারা তো কোথাও বলছেন না যে তাদের বাড়ি ছাড়া হতে হয়েছে। দিল্লি 7-7টি আমরা জিতে গেছি, সেখানে তো আপ কর্মীরা বলছে না যে হ্যাঁ আমাদের ঘর ছাড়া করা হয়েছে। পশ্চিমবঙ্গে কেন এই ধরনের ঘটনা ঘটবে? এই শতাব্দীতে গণতন্ত্রের উৎসবের পর যদি এই ধরনের ঘটনা ঘটে তো মানুষের তো গণতন্ত্রের উপর থেকে বিশ্বাস চলে যাবে। সুকান্তদা, সন্দেশখালীর অনেকে যারা আক্রান্ত তারা আশ্রয় নিয়েছে মাহেশ্বরী সদনে। সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতো এলাকায় এলাকায় মাইকিং করাচ্ছেন যে কোনো রকম ভোট হিংসার সঙ্গে তৃণমূল যুক্ত নয়, যদি কেউ ভোট হিংসার শিকার হন বিধায়কের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হচ্ছে, থানার সঙ্গে যোগাযোগ করার কথা। বিধায়ক থানার সাথে যোগাযোগ করবে কি করে? থানায় তো হিংসার সময় সাথে থাকছে। কুচবিহারে যখন দেখা যাচ্ছে যে হিংসা হচ্ছে বা বিজেপির উপর আক্রমণ হচ্ছে তখন সঙ্গে পুলিশ যাচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশের উপর মানুষ বিশ্বাস রাখবে কি করে? আমরাও তো আশা করেছিলাম যে হ্যাঁ তৃণমূল কংগ্রেস হয়তো 21 সালে শিক্ষা থেকে ঘটনা থেকে শিক্ষা নিয়েছে, এরপরে হয়তো আর সন্ত্রাস হতে দেবে না তারা, কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কিছু দেখতে পাচ্ছি না। সুকান্তদা, ইন্ডিয়া জোটের বাকি সদস্যরা ধীরে চলো নীতি নিলেও তৃণমূল কংগ্রেসের অতি সক্রিয়তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বিজেপির অনেক সাংসদ আমাদের সঙ্গে যোগ রাখছেন, এত কেন সক্রিয়তা ইন্ডিয়া? না, ভয় পাচ্ছেন মোদী সরকার তৈরি হয়ে গেলে আবার চোরদের ধরা শুরু হলে ওনাকেই তো সবার আগে জেলের ভেতরে যেতে হবে। সেজন্য ভয়ে আছে যে কোনো অবস্থাতে যেন মোদীজির সরকার তৈরি করতে না দেওয়া হয়। অন্যদের তো অতটা ভয় নেই। বলছি, দিলীপ ঘোষ আজকেও বলেছেন যে সাংগঠনিক কিছু ত্রুটি রয়েছে, দল এগোচ্ছে না,
এই ব্যাপারগুলোকে ভেবে দেখা দরকার। আজকেও যেটা তিনি বলেছেন যে দিলীপ ঘোষ বলেছেন আমি লাঠি খেলার লোক, আমাকে কাঠি করে হারানো হলো, কাদায় পড়লে ব্যঙ্গ লাথি মারে। মানে বিজেপির মধ্যে এই ধরনের কাদা ছোড়া। দেখুন এই বিষয়ে আমার এখন এই মুহূর্তে কিছু বলার নেই, আমরা অ্যানালাইসিস করে বলবো। দল এগোচ্ছে না এরকম নয়, 2,33,00,000 ভোট আমরা পেয়েছি। দলের একটা নির্দিষ্ট স্ট্যান্ড নির্দিষ্ট একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে। এতদিন বলা হতো বামের ভোট রামে এসেছে, এখন তো আমার মনে হয় সেটা বলা উচিত না, কারণ পরপর বেশ কয়েকটি কনজিকিউটিভ ইলেকশনে বিজেপি 38% ভোট ধরে রাখতে পেরেছে। অতএব এই 38% ভোট বিজেপির নিজস্ব ভোট, এবং এই মুহূর্তেই 38 পয়েন্ট সামথিং বা 38 আমি ধরছি, সেই ভোটটা বিজেপির সাথে আছে, বিজেপির সঙ্গে আছে। যেসব দেবশ্রী চৌধুরী কিংবা দিলীপ ঘোষ যাদেরই কেন্দ্র বদল করা হয়েছে এবার তাদের হার হয়েছে, কি মনে হয় কেন্দ্র বদলেই কি এই হার, নাকি সংগঠন এখনো পর্যন্ত দুর্বলতা রয়েছে? দেখুন একটি রাজনৈতিক দল যতক্ষণ না পর্যন্ত ক্ষমতায় না আসে ততক্ষণ পর্যন্ত তার সাংগঠনিক দুর্বলতা থাকে। যেদিন ক্ষমতায় আসবে তখন সেদিন কেউ জিজ্ঞেসই করবে না এই প্রশ্ন। কিন্তু প্র্যাকটিক্যালি কি সাংগঠনিক দুর্বলতা সবলতা এর মধ্যে কোনো ডিমার্কেশন নেই, কোনো লাইন নেই, কোনো মানে স্কেল নেই যে এতটা পৌঁছে গেলে আমরা বলবো সাংগঠনিক দুর্বলতা আছে, এতটা পৌঁছে গেলে আমরা সাংগঠনিক দুর্বলতা নেই। যখন আমরা 18টি সিট জিতেছিলাম 19 সালে, তারপরেও আমরা উপনির্বাচনে 3টি উপনির্বাচনে হেরেছি, এমনকি খড়গপুর উপনির্বাচনে হেরেছি আমরা। তো তখন কি হয়েছিল? তখন কি হঠাৎ করে 18টি সিট জেতার সময় সাংগঠনিক সবলতা ছিল, হঠাৎ করে এক বছরের মধ্যে যেতে না যেতে আবার দুর্বল হয়ে গেল? এরকম হয়, জিতলে সবল, না জিতলেও দুর্বল। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন যে আমি সংগঠনটা তৈরি করেছিলাম মেদিনীপুরে, প্রত্যেকটা বুথ ধরে ধরে কাজ করেছি, অনেক কাজ হয়েছে, নরেন্দ্র মোদী অর্থ নিয়ে এসে ওখানে কাজ হয়েছে, কেন আমাকে সরানো হলো? আমাকে সরানো দিয়ে ভুল হয়েছে, সেটা প্রমাণ হলো ভোটের রেজাল্টে। না আমি সেটা দেখুন, ভারতীয় জনতা পার্টি কে কোথায় প্রার্থী হবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হচ্ছে আমাদের সংসদীয় বোর্ড। তা আমাদের সংসদীয় বোর্ডের বিরুদ্ধে কিছু বলার বা তাদের সপক্ষে বলার পর বা বিরুদ্ধে বলার কোনো জায়গা আমার নেই, আমার সেই অধিকার নেই। বাংলা হয়ে যাক তবে অভিজিৎ দা উনি আপনাকে লেটার লিখেছেন বলে একটা প্রচন্ড এটা স্প্রেড হচ্ছে যে রেজিগনেশন লেটার আপনাকে দিয়েছেন, এবং উনি বলছেন যে এটা ফেক। এটা যদি ফেক হয় তাহলে স্প্রেড করছে কারা? কারা করছে সে তো আপনারাই বলতে পারবেন, আপনারা কার কাছ থেকে পেয়েছেন, আমি তো পাইনি এখনো, এবং আমার কাছে খবর হচ্ছে ফেক। অধীর গড়ে ভাঙন, অথচ পাশের যে কেন্দ্র মালদা দক্ষিণ ডালুবাবুর গড়, সেখানে কংগ্রেসের তাৎপর্যপূর্ণ ভালো ফলাফল। কংগ্রেসের পাশাপাশি দুটো কেন্দ্রে এরকম বিপরীত রেজাল্ট হলো কেন? এটা কি তৃণমূল বিরোধিতার খেসারত? দেখুন তৃণমূল বিরোধিতা না, কমিউনাল ভোটিং হয়েছে। দু কেন্দ্রেই মুসলিমরা মুসলিম সাংসদ চেয়েছে, সত্যি কথা স্পষ্ট করে বলা ভালো। অধীর চৌধুরী মুসলিম হলে জিতে যেত, ডিসাইডিং ফ্যাক্টরটা কি ওই যেহেতু ওনার মুসলিম ভোট ওখানে সংখ্যাগরিষ্ঠ, এবং সেটাই হয়েছিল হচ্ছে সাগরদিঘি উপনির্বাচনে। মুসলিমরা মুসলিম বিধায়ক চেয়েছিল, বাইরন বিশ্বাস জিতেছিলেন। দাদা আলিপুরদুয়ারে বিজেপির জয় জয়কার হলেও মনস্টিকা তার মুখে পিছিয়ে আছে। হয় কোনো কোনো সময়, রাজ্যেও তো মুখ্যমন্ত্রী জয় জয়কার তার নিজের বুথে পিছিয়ে আছেন, নিজের বিধানসভা হেরেছেন, জয় জয়কার তো রাজ্যে মুখ্যমন্ত্রী হয়, এরকম রাজনীতিতে না। আমি যাকে হারিয়েছি সে তার নিজের বাড়ির বুথে হেরেছে, আমি মিউনিসিপ্যালিটি জোর করে আমাকে হারানো হয়েছিল, তখন বলা হয়েছিল নিজের বুথ জিততে পারে না, তার বড় বড় কথা। এখন তো আমি আমার বালুরঘাটের চেয়ারম্যানকে তার বুথে হারিয়েছি 750 ভোটে। বিপ্লব মিত্রের নিজের বাড়ির বুথে 150 থেকে 200 ভোট, আমার এক্সাক্ট মনে নেই এখন, 175 হবে সম্ভবত, 175 ভোটে হেরেছে। মুখ্যমন্ত্রী তার নিজের বুথে হেরেছেন, নিজের কেন্দ্রে হেরেছেন, তো হয় রাজনীতিতে। বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুরের মতো পুরনো আসনগুলিও কেন হাতছাড়া হলো? আমরা অ্যানালাইসিস করবো তো, আমরা অ্যানালাইসিস করবো। দেখুন বর্ধমান আমাদের স্ট্রং ছিল না কোনো সময়, গতবার শেষ মুহূর্তে আলুওয়ালিয়াজি তার ব্যক্তিগত পরিষেবা বলুন বা তার অভিজ্ঞতা বলুন সে দিয়ে বের করেছিলেন। বাঁকুড়া আমাদের স্ট্রং হোল্ড, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাঁকুড়াতে তৃণমূলের যে আইপ্যাক থেকে শুরু করে যারা আছে তারা ভালো স্ট্র্যাটেজি নিয়েছে, অনেকগুলো স্ট্র্যাটেজি তাদের সফল হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি।
অনেক নির্দলকে দাঁড় করিয়েছিলেন, নোটাতে প্রচুর ভোট হয়েছে, কিছু সংগঠনের মধ্যে সম্ভবত অসন্তোষ ছিল, সেই অসন্তোষটা নোটাতে গিয়ে পড়েছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। আগামী দিনে এটাকে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। তার মানে এবারে বিজেপির নেওয়া স্ট্র্যাটেজি ভুল ছিল? না, সেটা তো বলছি না, নরেন্দ্র মোদী এত কেস টু কেস, এগুলো সব নির্ভর করে কেস টু কেস। আপনি একটা জিনিস ভুল করলেন, অন্য জিনিস ঠিক করবেন। নরেন্দ্র মোদী এতগুলো কর্মসূচি করলেন বাংলায়, উত্তর কলকাতাতেও রোড শো করলেন, আপনারা ছিলেন। শাসক দল একটা প্রশ্ন তুলছে যে মানুষের মন থেকে মোদী ব্র্যান্ডটা মুছে যাচ্ছে, বাংলার মোদী ব্র্যান্ড কোথাও। দেখুন, মোদিজি, প্রথম কথা বলি, মোদিজি প্রথমত যে কেন্দ্রে রোড শো করেছেন সেই কেন্দ্রে আমাদের লিড আছে। আমরা 50,000 ভোটে মতো লোক উত্তর কলকাতা আমরা হেরেছি। আমার মনে হয় না এটা খুব বেশি বড় মার্জিন। এখানে প্রায় 22% মুসলিম ভোট আছে, একটু এদিক ওদিক হলে আমরা জিততে পারতাম। আমরা কয়েকটি জায়গায় যাদের উপর ভরসা করেছিলাম বা আমরা কিছু বুদ্ধি লাগিয়েছিলাম, সেই বুদ্ধি কাজ করেনি। চিন্তা নেই, সামনেবার উত্তর কলকাতা আমাদের হবে। শাসক দল বলছে যে হিন্দুত্বের যে রাজনীতির আপনারা একটা চেষ্টা করেছিলেন, এখানেই বিপর্যয়, এখান থেকেই ভাঙনের শুরু। ওভারঅল পলিটিক্সটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন। দেখুন, হিন্দুত্ব ভারতবর্ষের আত্মা। হিন্দুত্বকে ত্যাগ করলে ভারতবর্ষ থাকবে না, অন্য কিছু একটা হবে, হয়তো সবাই অন্যরকম পোশাক আশাক পরে ঘুরবে, সেটা হতে পারে, কিন্তু হিন্দুত্ব যতক্ষণ আছে ততক্ষণ ভারতবর্ষ বলতে যেটা বোঝায়, প্লুরালিজম বলুন, সর্বধর্ম সহিষ্ণুতা বলুন, যতক্ষণ হিন্দুত্ব আছে ততক্ষণই এগুলো ঠিক। ভারতবর্ষের যে পার্টে হিন্দুত্ব নেই সেই পার্টে এগুলো নেই। বৃহত্তর ভারতবর্ষ বা ঐতিহাসিক ভারতবর্ষ যদি আমরা বলি, সেখানে হিন্দুত্ব নেই। যে পার্টগুলো ভারতবর্ষ থেকে, বর্তমান পলিটিক্যাল ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেছে, সেই পার্টগুলোতে কমিউনিজমও নেই, প্লুরালিজমও নেই, তৃণমূল কংগ্রেসও নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে নীতিশ নাইডুর তালিকায় অন্ধ্র এবং বিহারের জন্য স্পেশাল স্ট্যাটাসের দাবি। এর আগেও একাধিকবার এই দাবি পূরণ না হয় এনডিএ জোট ছেড়েছে দুই দল। 2014 পর এই ইস্যুতে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি বিজেপি। বারবার মোদীর নিন্দায় সরব হয়েছেন নীতিশ চন্দ্রবাবু। এই যে তৃতীয় এনডিএ জোট সরকার, এটা কি ভবিষ্যতের একটা কাঁটা তৈরি হলো? দেখুন, সরকার তৈরি হোক, তারপরে কাটা নিয়ে কি হবে সেগুলো চিন্তা ভাবনা করব। আর অসুবিধার কিছু নেই, কাটা বেছেই মাছটা খেতে হয়। ইলিশ মাছে একটু বেশি কাটা থাকে, কিন্তু টেস্টটাও ভালো। বাংলা থেকে মন্ত্রিত্ব পাওয়ার কি সম্ভাবনা আছে? সে তো প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ, প্রধানমন্ত্রী ঠিক করবে। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, মেন্টালিতে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, মহিলা বিজেপি কর্মী মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বাড়ি। আমরা বিভিন্ন ছবি পেয়েছি, আমরা দেখছি, আমাদের কর্মীদের সবসময় পাশে দাঁড়াবে। এবার 21-এর মতো হবে না যে আমরা ফেলে পালিয়ে যাব। আমরা বিজেপির পুরো টিম, পুরো সাথে আছি, পাশে দাঁড়াবো। সমস্ত নেতৃত্বকে বলা হয়েছে নিজের নিজের জেলায় ঘোরার জন্য, নিজের জেলায় যে সমস্ত কর্মীরা আক্রান্ত হয়ে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সান্ত্বনা দেওয়া, পুলিশের কাছে যাওয়া, পুলিশের কাছে অভিযোগ দাখিল করা। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যা যা করা যায় সমস্ত কিছু করব। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করো, আমার বেরোতে হবে। दादा 2019 में आपको 18 सीटें आई थी, 2024 में 12 सीटें आई, 6 सीटें कम आने से ये जिम्मेदारी किसकी है और क्या वजह रही कि ये 6 सीटें कम आई? देखिए, जिम्मेदारी पार्टी तय करेगी, उस पर आप ज्यादा माथापच्ची मत करिए। वोट हमें ज्यादा अच्छा ही मिला है, 2,33,00,000 का वोट मिला है, बहुत बड़ा परसेंटेज है। हम 38, 39 इस बीच में रहे हैं, 21 में भी 38% हमारा